তাহলে দেখো আমরা ভ্রূণের বিকাশ পড়ছিলাম গত ক্লাসে। তো আজকে আমাদের এখানে পড়া হবে অমরা থেকে বা প্লাসেন্টা থেকে। এমনি আমরা বলছিলাম যে আমরা ওই যে গর্ভফুল যেটা বলছিলাম, আমরা একটা ফিগার আমি অ্যাড করতে চাইছিলাম, মনে নেই। যাই হোক, আমরা তো বুঝতো আসলে গর্ভফুলটা কী, তাই না? যেটার মাধ্যমে আসলে একজন গর্ভে ফিটাস বা বাচ্চা পুষ্টি পেয়ে থাকে আর কি মায়ের কাছ থেকে আর কি, সেটা হলো অমরাটা আসলে ওই যে জরায়ুর সাথে অ্যাটাচ থাকে এরকম মনে করতে পারে, মানে জরায়ু থেকে তৈরি হয় আর কি ভেতরে থেকে। তো মায়ের দেহ থেকে খাবার নিয়ে পুষ্টি উপাদান নিয়ে বাচ্চা খেতে এবং বাচ্চার দেহে সকল বর্জ্য পদার্থ অমরাতে ওখানে আবার। তার মানে তো ফুলের ওরকম থাকার কথা। হ্যাঁ, ফুলের ওরকম থাকার কথা না? ফুলের আবার পুষ্টি পাবে কই থেকে? ফুলে তো গর্ভাশয় আছে না, গর্ভাশয় প্রাচীর আছে না, ওগুলো থেকেই তো হয়, বড় পরিবেশটা হয়। দেখলাম না, সবগুলো তো থাকে না, সবগুলো ডিজেপার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেক অংশ অনেক কিছু মানে রূপান্তরিত হয়, আমরা তো দেখলাম ওখানে। তাহলে দেখো ওটা কি, যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ুর টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় অমরা বা গর্ভফুল। তাহলে সংজ্ঞাটা মনে রাখতে হবে, অমরা কাকে বলা হয়। তাহলে এটা একটা বিশেষ অঙ্গ যার মাধ্যমে কি হবে, ভ্রূণ এবং মায়ের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়, তাকে বলা হয় অমরা বলা হয় তাকে। দেখো, ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কত দিনের মাথায় 4 থেকে 5 দিনের মধ্যে সংস্থাপন বা ইমপ্লান্টেশন ঘটে। কি ঘটে? ইমপ্লান্টেশন মানে কি? অর্থাৎ এটা হলো গর্ভাশয়ের মধ্যে স্থাপন হওয়া। অর্থাৎ আমি তোমাকে বলছিলাম যে আসলে জাইগোট তৈরি হয় কোথায়, তো আমরা একটা বলছিলাম এটা হলো কি জরায়ু বা ইউটেরাস। এই পাশে বলছিলাম দুটা নালী থাকে, এটা হলো ডিম্বাশয়, তাই না? এখানে ডিম্বাণু তৈরি হয়, তাই না বলছিলাম। তো এখানে শুক্রাণুগুলো গেল গিয়ে এখানে কিন্তু মিলিত হলো, এটা মিলিত হলো, এখান থেকে এখানে আসতে, এখানে একটা নির্দিষ্ট এক জায়গায় এখানে বসাটাই মনে করি ইমপ্লান্টেশন। এটা সময় লাগবে কতদিন বলছে, হলো 4 থেকে 5 দিন সময় লাগে। ওকে, এইখানে বসা বা আসাকে বলা হয় ইমপ্লান্টেশন, বা বাংলাকে বলা হয় সংস্থাপন বলা হয়। ওকে, দেখো, ক্রমবর্ধনশীল ভ্রূণের কিছু কোষ এবং মাতৃ, মানে যেটা এই যে ভ্রূণটা তৈরি হচ্ছে, ঠিক আছে, জাইগোটটা বারো বিভাজনের মাধ্যমে ক্লিয়ারের মাধ্যমে ভ্রূণ তৈরি হলো, তাহলে এর কিছু কোষ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের কিছু কোষ, জরায়ুর ভেতরে কিছু কোষ থাকে না, জরায়ুর ভেতরের প্রাচীর যেটা আছে সেই প্রাচীরের ভেতরের প্রাচীরের কিছু কোষ মিলিত হয়ে ডিম্বাকার এবং রক্তনালী সমৃদ্ধ একটি অমরা তৈরি করে। দেখছো তো নাকি বিড়ালে দেখছো না? তো এরকম একটা গঠন তৈরি করবে, সেটা হলো অমরা। নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। মানে তাহলে এটা কিন্তু আসলে একসাথে একবারে হয় না, যে মনে করে দেখবা যে 13 সপ্তাহ দেখা যায় যে প্লাসেন্টা ফর্মিং মানে হচ্ছে, আল্ট্রাসাউন্ড করবা যখন প্রেগনেন্সি মহিলাদের, প্লাসেন্টা ফর্মিং দেখাবে 12 সপ্তাহ 13 সপ্তাহ, মানে প্লাসেন্টা এখন হচ্ছে, পূর্ণাঙ্গ হয় না, ঠিক আছে, এরকম হয় আর কি। তো 12 সপ্তাহের মধ্যে এটা কি আমরা গঠিত হয় আর কি। তো অনেক লেট হতে পারে, কয়েক সপ্তাহ প্র্যাকটিক্যালি, যেটা আর কি, এটা তো লেখা তো লিখতে হবে, একটা প্র্যাকটিক্যালি কম বেশি হতেই পারে। তো এটা আর কি গঠিত হয় আর কি। এভাবে ভ্রূণ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের মধ্যে একটি অবিচ্ছেদ্য অস্থায়ী একটা অঙ্গ তৈরি হয়। এটা স্থায়ী না, কিন্তু এটা থাকে না। যখন আবার বাচ্চা প্রসব হবে সেটা কিন্তু আবার এক্সপেল হয়ে যায়, এক্সপেল আউট হয়ে যায়, বের হয়ে আসে। ওটা কি অটোমেটিক হয় নাকি হচ্ছে ওটা আবার চলে আসে, নিয়ে আসে, মানে অটোমেটিক চলে আসে। প্রসবের সময় বাচ্চার একটু পরে আসে ওটা, ঠিক আছে। প্রসবের সময় ওই যে নারী আছে না, নারী কাটে না, ওই নারীটা তো একটা কানেক্ট থাকে, কেটে দেয়, বের করার পর ওটা কেটে দেয়। প্রসবের সময় আমরা দেহ থেকে কি হয়, নিষ্ক্রান্ত হয়ে যায়, মানে বের হয়ে যায়, ঠিক আছে। ওকে, মানে একই সাথে বের হয় নাকি হচ্ছে সময় লাগে? এটা না, সময় লাগে না, মোটামুটি বের হয় একটু পরেই। আচ্ছা, মানে কিছু ক্ষেত্রে দেরি হতে পারে, একটু দেরি হয়, অনেক সময় দেখা না যে গরু ছাগলের বা বলে না ফুল পড়ে না, ভাবলাম যে বাচ্চার নারীটা তো ওটা কেটে দেয়, আনার পরে কেটে দিয়ে তারপরে তো তারপরে পড়ে যায় না। নারীটা কেটে দিয়ে ওটা পর পড়ে যায় ওখান থেকে, কিন্তু কেটে দেয়। ওটার কন্টিনিউয়াস তো অনেক পার্ট আছে না, বড়টা যে আমরা ওটা তো কেটে ফেলে দেওয়া হয়, ঠিক আছে, মানে বের হওয়ার পর ওটা কেটে ফেলে দেওয়া হয় বা পুঁতে রাখে কোথাও। বলে না নারী পোতা, আমার অনেক বলে এরকম যে আমার নারী পোতা জন্মস্থান এটা, মানে এখানে জন্মগ্রহণ করছে, এখানে তার নারীটা পুঁতে রাখছে, এটা বলে আর কি, মানে অমরাটা রাখছে ওখানে, এটাই বলা হয়। অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয়, ঠিক আছে। তাহলে ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্য দরকার অবশ্যই, তাই না? তাহলে এই খাদ্যগুলো কোথা থেকে পাবে? অমরা থেকে পাবে। অমরা থেকে কই পাবে? মায়ের দেহ থেকে পাবে। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি ইত্যাদি অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে।
অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা। ফুসফুসের মতো কাজ করে। অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ করে এবং ভ্রূণ থেকে কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে। একটা কথা, ইন্টারেস্টিং কথা, বলো তো তোমার আইডিয়া কি? মাতৃগর্ভে থাকা অবস্থায় বাচ্চারা কি শ্বাস প্রশ্বাস নেয় মুখ দিয়ে, মানে নাক তো দিয়ে? হচ্ছে ইয়ার মাধ্যমে, তার মানে যখন ওটার মাধ্যমে হ্যাঁ, এটা হয়, অর্থাৎ ফুসফুস হলে তো ওইটা দিয়ে হয়। জন্মগ্রহণ করার পরেও বাচ্চারা কিন্তু নিজেরা শ্বাস প্রশ্বাস নেয় না। কখন শ্বাস প্রশ্বাস নেয় বলতে পারবা? জন্মগ্রহণ করার পর। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস নিজেরা নেয় জন্মগ্রহণ পর, মানে ফুসফুস দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় হলো জন্মগ্রহণের পর। হ্যাঁ। কখন? ওই কাটার পর। কাটার পরে। যখন হ্যাঁ, কাটা হবে তখন কিন্তু একটা এমনি ভাবো যে একটা বদ্ধ একটা ক্যাবিনেটের মধ্যে আছে, কিভাবে সম্ভব? তখন শুধু তাদের কি হয়, ওটা পাম্পিং হয়, মানে প্র্যাকটিস হয়, ব্রিথিং এর প্র্যাকটিস হয়, কিন্তু এখানে অক্সিজেন বা গ্যাসের আদান প্রদান হয় না, ঠিক আছে? প্র্যাকটিস না হলে সে কেমন নিবে? অক্সিজেন তো পাইতেছে হ্যাঁ। রক্ত থেকে, আর নেওয়ার দরকার আর নেই। দেখার দরকার নেই, ওটা কারণ ডিসকানেক্ট থাকে আর কি সিস্টেমটা, মনে করো। তো এটা একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়। যখনই কাটবা তখনই মনে করো কান্না করবে, এরকম একটা বিষয়। কিন্তু ওই যে মানে হওয়ার সাথে কান্না করে, ওটা ওটা বিষয় না। থাপ্পড় দিয়ে যে কান্না করে, ওটা হলো অনেকে, ওটা হলো অনেক ব্যাপার আছে, নিউরোলজিক্যাল ব্যাপার, যে অনেকে কান্না করার লেট, মানে কান্না করতে হবে। তো মানে ওটা ইয়া আছে নাকি, হচ্ছে অনুভূতি আছে কিনা এটা দেখে নাকি থাপ্পড় দিয়ে। হ্যাঁ, ওটা হ্যাঁ কান্না করতে হয়, এটা হলো, এটা মেন্টাল ডেভেলপমেন্টের একটা বিষয় আছে, অনেক বিষয় কিছু আছে। আচ্ছা। দেখো, আমরা একই সাথে বৃক্ষের মতো কাজ করে। বিপাকের ফলে যে বর্জ্য পদ উৎপন্ন হয় তা অম্লার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়, ঠিক আছে? তাহলে একই সাথে ফুসফুসের মতো কাজ করছে, আবার কিডনির মতো কাজ করে। অর্থাৎ ভ্রূণের দেহের বর্জ্য পদার্থ অম্লাতে আবার কি করে দেয়, নিষ্কাশন করা হয়। অম্লা কিছু গুরুত্বপূর্ণ হরমোনও তৈরি করে। এই হরমোন ভ্রূণের কি করবে, রক্ষণাবেক্ষণ এবং স্বাভাবিক গঠনে সাহায্য করে, ঠিক আছে? আমরা কিছু গুরুত্বপূর্ণ হরমোনগুলো কি কি হতে পারে? এইখানে একটা কথা, তার মানে তো যখন হচ্ছে প্রেগন্যান্সির সময় হচ্ছে বেশি হওয়ার কথা আপনার হচ্ছে খাবার চাহিদা, না প্রস্রাব বা হচ্ছে হয়তো বারবার যাই, তো এটা তো নরমালি, কারণ দুইজন তো এখানে, একজন আমার ছোট আর একজন আমার নরমাল বিষয়। তার মানে এমনিতেই নরমালি দেখা যায় যে গর্ভবতী মায়েদের প্রস্রাব বেশি হয়, কন্টিনিউয়াসলি যেতে হয়, এটা একটা বিষয় আছে। অম্লাতে প্রচুর রক্ত নালী থাকে আর কি প্রাচীরের দিকে। আমি বলছিলাম না, ওই যে ফেটে যায় মেনস্ট্রুয়াল সাইকেলের সময় রক্ত আসে, প্রাচীরে অনেক রক্তনালী আছে আর কি। অম্লা বা আম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে কি থাকে? আম্বিলিকাল কর্ড বলতে, আম্বিলিকাল কর্ড এটা বলতে পারো, এটা নাভির ভেতরে কর্নিয়াস পার্টটাই আর কি, ঠিক আছে? ভ্রূণ নাভির সাথে যুক্ত থাকে আর কি। আম্বিলিকাল কর্ড ওদের এই ঠিক আছে চলে আসে, এটা আর কি অম্লের সাথে থেকে যেটা আসে আর কি। আচ্ছা, ওটা কি কার সাথে যুক্ত থাকে? ভ্রূণের নাভির সাথে, ও ঠিক আছে? আচ্ছা। একে নারীও বলা হয়ে থাকে। ওই যে তারটা আছে আর কি, তারটা এখানে বাচ্চার নারীর সাথে লাগানো আছে, এই যেটা আম্বিলিকাল কর্ড বলা হয়ে থাকে। ওকে, এটি মূলত একটি নালী যার ভিতর দিয়ে মাতৃদেহের সাথে ভ্রূণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। গর্ভাবস্থায় অম্লা থেকে এমন কিছু হরমোন নিঃসৃত হয় যা মাতৃদুগ্ধ উৎপাদন, তারপরে এবং প্রসব সহজ করতে সহায়তা করে। তো কি কি ধরনের এখানে আমাদের হরমোন উৎপাদন হয়, এখানে আমাদের একটু জানা উচিত। আচ্ছা, ঠিক আছে, নাই তো মনে করো যে এই যে গর্ভাবস্থায় দেখা যায় যে আমাদের বেশ কিছু হরমোন আমাদের নিঃসৃত হতে পারে। সেটা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, আবার আমাদের প্লাসেন্টা যেটা বললাম, বা প্লাসেন্টা বা অমরা থেকে আমাদের কি হয়, কিছু গুরুত্বপূর্ণ আমাদের হরমোন নিঃসৃত হয়ে থাকে। অ্যান্টেরিয়র পিটুইটারি থাকে, বর্ষা পিটুইটারি নাকি অ্যান্টেরিয়র বা সম্মুখ পিটুইটারি। আচ্ছা, হ্যাঁ, যদি এখান থেকে যদি বলি যে নর্মালি আমাদের অক্সিটোসিন ক্ষরণ হয়, অক্সিটোসিন, প্রোল্যাকটিন তো দুধের জন্য, অক্সিটোসিন আবার কিসের জন্য? অক্সিটোসিন এটাও আমাদের রিল্যাক্সেশনে হেল্প করে, ঠিক আছে? আমাদের একটা আনন্দের জন্য খেয়াল, এটা ওগুলো মানে সম্মিলিতভাবে আমাদের ব্যবস্থায় হেল্প করে বিভিন্ন ধরনের, এইগুলো করে আর কি। তাছাড়া আমাদের এন্টেরিয়র মানে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে আরও আমরা দুইটা হরমোনের কথা বলছিলাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এইগুলোর নাম বলছিলাম না? তো আসলে এই যে গর্ভাবস্থায় এই হরমোনগুলো কি থাকে, সাপ্রেশন থাকে, মানে দমন অবস্থায় থাকে, এগুলো তেমন প্রভাব ফেলে না বা এগুলো নিশ্চিত হয় না আর কি যখন প্রেগনেন্সি থাকে আর কি। তো এগুলো মেয়েদের বলছিলাম এর আগে মনে হয়, এগুলো মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য দায়ী আর কি, ফলিকল গ্রো করে, এগুলো ব্যাপার চলে আসছে। তো তখন তো আর মেনস্ট্রুয়াল সাইকেল থাকে না গর্ভাবস্থায়, এগুলো তখন হয় না। আবার যদি বলি যে
প্লাসেন্টা থেকে কিছু গুরুত্বপূর্ণ যেটা বললাম বিভিন্ন হরমোন নিঃসৃত হয়ে থাকে যেটা আমাদের ভ্রূণের বিকাশে সহায়তা করে। প্রোজেস্টেরন হরমোন গুরুত্বপূর্ণ একটা প্রোজেস্টেরন, প্লাসেন্টা থেকে। হ্যাঁ প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন হতে পারে হালকা পরিমাণে। তারপরে গুরুত্বপূর্ণ একটা হরমোন আছে যেটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন, এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন। এটা দিয়ে সাধারণত আমরা মানে প্রেগনেন্সি টেস্ট করা হয়, এটার উপস্থিতি দেখেই। বিটা এইচসিজি আমরা টেস্ট করি, বিটা এইচসিজি একটা টেস্ট আছে যার মাধ্যমে আমরা দেখতে পারি। আবার এতে প্রেগনেন্সি কিট পাওয়া যায়, ওটা মেনলি যে এটার উপস্থিতি শনাক্ত করে আর কি, ঠিক আছে? পরিমাণ আছে নাই, মানে ওটা একটা কিট আছে, ওর মধ্যে দিলে মানে প্রস্তাব দিলেই বোঝা যায় যে ওটা পজিটিভ দেখায়, 2 দাগ এরকম বুঝবো এগুলো পরে। এগুলো দেখে আমরা বুঝতে পারি, ঠিক আছে? তারপরে আরও আছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, এরকম একটা হরমোন আছে আর কি। এইচপিএল একটা হরমোন আছে এখানে, ঠিক আছে? এইচপিএল দেখে রাখো। তো এগুলো লাগবে না, এগুলো আমি বললাম, তো এগুলো হয় আর কি। এখন দেখো ভ্রূণ আবরণী বা ফিটাল মেমব্রেন। দেখো প্রত্যেক প্রজাতির ভ্রূণের জন্য মাতৃদেহের ভিতর সহজ, স্বাভাবিক এবং নিরাপদ পরিবর্ধনের ব্যবস্থা হিসাবে ভ্রূণের চারদিকে কতগুলো কী থাকবে? ঝিল্লি আবরণ থাকে। এগুলো ভ্রূণের পুষ্টি, গ্যাসীয় আদান প্রদান, বর্জ্য নিষ্কাশন ইত্যাদি কাজ সহায়তা করে থাকে। ভ্রূণ আবরণীগুলো ক্রমবর্ধনশীল ভ্রূণকে রক্ষা করে এবং অতি গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে আর কি। দেখো ভ্রূণ মাতৃগর্ভে গড়ে প্রায় 40 সপ্তাহ অবস্থান করে। নর্মালি আমরা গড়ে যেটা বলি 10 মাস। এখানে একটা বিষয় আছে যে গাইনিকোলজিক্যাল বা এখানে বিষয়গুলো যেটা আছে সেটা হলো আমরা 1 মাস ধরে হলো 4 সপ্তাহে 4 weeks, 1 মাস 4 সপ্তাহে 28 দিনে তো। হ্যাঁ 28 দিনে ধরা হয়, ঠিক আছে? তো 40 সপ্তাহ মানে তাহলে 10 মাস, বুঝতে পারছো? এই সময় সকল গর্ভবতী মায়ের অগ্র পিটুইটারি ও অমরা থেকে তাহলে দেখো এই সময় গর্ভবতী অবস্থায় পিটুইটারি মানে অগ্র পিটুইটারি এবং অমরা থেকে হরমোন নিঃসৃত হয়, যেগুলো বললাম একটু আগে। প্রসবের পূর্বে জরায়ু নির্দিষ্ট ব্যবধানে কী হবে? সংকুচিত হতে থাকে এবং ব্যথা বেদনা সৃষ্টি হয়ে থাকে। তাহলে কি বললো? প্রসবের সময় জরায়ু নির্দিষ্ট ব্যবধানে কী হতে পারে? সংকুচিত হতে থাকে। তখন কি হয়? ব্যথা সৃষ্টি হয়, গর্ভবতী মায়েরা পেটে ব্যথা হয়, ঠিক আছে? এটা ব্যথা হয় আর কি। যেমন মানে কি না, যে মনে করো সংকোচন হওয়ার কারণে কিন্তু এক্সপেলড আউট হয়, বাচ্চা বের হয়ে আসে কি জন্য। এটা কিন্তু আগে হতে পারে। তো এটা বিভিন্ন ধরনের মেডিসিনের মাধ্যমে এটা রিল্যাক্সেশন করা হয় যাতে ব্যথাটা নিরাময় হয় আর কি, ঠিক আছে? এগুলো ব্যাপার আছে আর কি। এই ক্রমবর্ধমান বেদাকে প্রসব বেদনা বলে আর কি, ঠিক আছে? যেটা হয় যে মানে কন্ট্রাকশন করে, মানে সংকুচিত হওয়ার কারণটা কি? এটা ওই যে বিভিন্ন না আছে অক্সিটোসিন হরমোন, যেটা কি কারণে আমাদের কন্ট্রাকশন ঘটায়, রিল্যাক্সিন হরমোন রিল্যাক্স ঘটায়। তো হরমোনের প্রভাবের কারণে মেনলি এরকম ঘটে। অনেক পরিবর্তন অক্সিটোসিন আছে, এগুলো করে আর কি। প্রসবের শেষ পর্যায়ে ভ্রূণের বাইরের পর্দাগুলো কী হবে? ফেটে যাবে এবং ভিতরের তরল নির্গত হবে। এ পর্যায়ে কী হবে? শিশু ভূমিষ্ঠ হয়, ঠিক আছে? এবং উপরতে আবার এই যে মাসেলগুলো আবার চাপ দিচ্ছে, অক্সিটোসিনের প্রভাবটা এগুলোর জন্য হয় আর কি। অনেক সময় যে এটা অনেক ট্যাবলেটও অক্সিটোসিন রূপে কাজ করে, এরকম ট্যাবলেট মানে ইঞ্জেকশনও দেওয়া হয় যাতে করে সংকোচনটা বেড়ে যায়, যে প্রসবের সমস্যা হচ্ছে আর কি, টাইম নিচ্ছে এরকম, তখন দেওয়া হয় যাতে করে দ্রুত বের হয়ে আসে। তাহলে দেখো এখানে প্রজনন সংক্রান্ত কিছু এখানে কিছু বলবো এক্সট্রা, বলেন। আচ্ছা এখানে আর তেমন কিছু নাই, এটা এইডস তো বোঝোই। এটা ঠিক আছে, আগে শেষ করে তারপর বলি নাকি? আচ্ছা মানে বিষয়টা হলো যে এখানে দেখো এখানে আমরা নর্মালি তো আমাদের একটা কি রক্ত মানে সংবহনতন্ত্র আছে আমাদের দেহে। তো ফিটাস বা ভ্রূণের দেহ তো একটা রক্ত সংবহনতন্ত্র আছে। তো ওদেরটা আমাদের একটু ব্যতিক্রম আছে আর কি, সেটাই বলতে চাইছিলাম যে ওদের দেখে তো এই যে এখানে কি বাদ পড়লো কিনা, পড়ায় কিছু বাদ পড়ছে কি না? এই যে এখানে
বাদ এইখানে পড়ছে এই যে একটা, কোনটা? না বাদ তো করার কথা না, এটা তো হইলো কিন্তু এই যে এখানে দেখো হ্যাঁ রক্তনালী এটা। এই ফিগারগুলো এখানে দেখে বুঝবা না তুমি যে ফিগারগুলো এখানে দেখো। এই যে এখানে বলছে যে গর্ভবতী মায়ের গর্ভবতীর খাদ্য ও অক্সিজেন গর্ভফলে বহনকারী ধমনী এখানে আছে। আবার কার্বন ডাইঅক্সাইড এবং অন্য বর্জ্যপদার্থ মাতৃ রক্তে স্থানান্তর, এগুলো আর বুঝবো না, এখানে বোঝা যায় না, অনেকটা বোঝানোটা কঠিন। আমি তোমাকে বুঝাই দিচ্ছি একটু পরে। এইটাই টপিকটা একটু ক্রিটিক্যাল টপিক, বুঝাবো নাকি? আচ্ছা দেখছি, তাহলে এটা আমি শেষ করি আর কি। তাহলে দেখো এই যে এইডস, অ্যাকুরেট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, আসলে এটা কি বলতো? এটা আসলে কি ইমিউন ডিফিসিয়েন্সি একটা সিনড্রোম। ইমিউন বোঝো, এমন হলো রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যাবে, থাকবে না, ঠিক আছে? এটা হলো মেন কথা। তো রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে আমাদের দেহে করে কি শ্বেত রক্তকণিকা, আমরা পড়ছিলাম না শ্বেত রক্তকণিকা, তো এইটার একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলা একটু দেখবা যে এগুলা দেওয়া আছে এখানে সংক্ষেপে কি বলা হয়, এটাকে এইচআইভি বলা হয়, তাই না? এইচআইভি ভাইরাসের আক্রমণের কারণে মেনলি এইডস হয়ে থাকে। তো এগুলো একটু পড়বা এখানে, কিন্তু আমার কিছু নয়। এই যে এখানে দেখো, এখানে শব্দ বলছে একটা, আমি পড়ে দিব রিডিং করা লাগবে না। তাহলে দেখো এই যে এখানে দেখো মেনলি রক্ত, এই যে দেখো এই ভাইরাস কী করবে, শ্বেত রক্ত কোষের ক্ষতি সাধন করে এবং কোষের অ্যান্টিবডি তৈরি কী করবে, রোগ প্রতিরোধ সংক্রান্ত কাজে বিঘ্নত ঘটে। আমরা তো এটাকে বলছিলাম, কিন্তু তোমাকে আমি অ্যান্টিবডি অ্যান্টিজেন সম্পর্কে কোনো কিছু বলছিলাম? হ্যাঁ বলছেন তো। তো আমরা জানি আমাদের দেহ থেকে বাইরে থেকে যা কিছু প্রবেশ করে সেটা হলো অ্যান্টিজেন। আর আমাদের দেহে অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা তৈরি হয় সেটা হলো অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি কী করে, আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা রোগ প্রতিরোধ হিসাবে কাজ করে, গার্ড হিসাবে কাজ করে। তো এই যে এই অ্যান্টিবডি তৈরিতে কী করবে, সমস্যা করবে। তাহলে তো যে কোনো ধরনের পরজীবী, যেখান থেকে বাইরে কোনো কিছু একটা অন্য ব্যাকটেরিয়া সব কিছু আক্রমণ করবে, আমাদের বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হবে, এটাই তো। এটা হবে না। আমরা এটা বলছিলাম, তোমাকে বলছিলাম যে অ্যান্টিবডি কোথায় দিয়ে তৈরি হয়, বি লিম্ফোসাইট দিয়ে তৈরি হয়, বুঝলাম না এগুলো? এখানে এই যে এখানে একটা শব্দ আছে, হ্যাঁ, এবং টি লিম্ফোসাইট ছিল। এই যে শ্বেত রক্তকণিকা কোষের সংখ্যা ও অ্যান্টিবডির পরিমাণ ক্রমশ হ্রাস করতে থাকে। এখানে একটা বিষয়, বিশেষ করে কি T4 CD4 জাতীয় শ্বেত রক্তকোষ। তো এটা হয়তো বুঝবে না, CD4 বলতে কি বোঝায়, এটা হলো হেল্পার টি সেল। বললাম টি সেল যেটা আছে, টি লিম্ফোসাইট, এটা আবার বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে? এর মধ্যে একটা আছে হেল্পার টি সেল, ঠিক আছে? হেল্পার টি সেল, এটা মেনলি আমাদের এই যে CD4 দ্বারা বোঝানো হয়, হেল্পার টি সেল। আচ্ছা, এটা একটু লিখে বা লিখে রাখো টি সেল বা টি লিম্ফোসাইট, তাই হবে। টি লিম্ফোসাইট একটা ভ্যারাইটি, টি লিম্ফোসাইট বাংলা লিখে রাখো, টি লিম্ফোসাইট। তোমাদের ক্লাস অত ডিটেইলসে যাইতে হবে না, টি লিম্ফোসাইট আর কি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এখনো ওষুধভাবে আবিষ্কার হয় নাই, ঠিক আছে? এইডস রোগের কারণগুলো কি, এটা একটু বুঝতে করবে, এটা কিন্তু পরীক্ষায় লিখতে হয়, কারণগুলো কী কী আছে, ঠিক আছে? এই যে এগুলো আছে কারণগুলো, ওইগুলো তো বুঝবাই নাকি, পড়লেই তো বুঝবা, এগুলো তো আর আমার কিছু না। তো এইগুলো পড়বা, এরকম লক্ষণগুলো কি এগুলো একটু পড়বা, ঠিক আছে? দ্রুত ওজন কমতে থাকবে, এগুলো দেখবা। হ্যাঁ, প্রতিরোধের উপায়গুলো কি, এগুলো একটু পড়বা। তো এগুলো কিছু নয়, তো আমি এখন একটু ডিটেলস দেখাই একটু কবির। আমি তোমাকে একটা ফিগার নিয়ে এসেছি, ঠিক আছে? ফিগারটা কোথাও পাইবা না, এটা আমি ChatGPT দিয়ে বানাইছি। কিসের এটা? ফিগার একটা, এটা একটা ফিগার। আচ্ছা, মেইনলি আসলে কি যে আমাদের যেমন দেখো, আমাদের সারা দেহে রক্ত পৌঁছায় কিসের মাধ্যমে, ধমনীর মাধ্যমে। হ্যাঁ, ধমনীর মাধ্যমে, ওটাই আর্টারি। আর আসে যেটা ভেইনের মাধ্যমে, অর্থাৎ ধমনীর মাধ্যমে অক্সিজেনেটেড বা পুষ্টি সমৃদ্ধ রক্ত সারা দেহে বাহিত হয়, এবং শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের রক্ত আবার আমাদের হার্টে চলে আসে। আবার আমাদের যেটা পূর্ণ, মানে আমাদের যেটা মানুষের রক্ত সার্কুলেশনে ফুসফুসের একটা ভূমিকা আছে, অক্সিজেনেটেড হতে হয় ফুসফুসে গিয়ে। এবং দেখছিলাম আমরা এখানে পালমোনারি ধমনী আছে, পালমোনারি শিরা আছে। তো ফুসফুসের এদের তো আর মানে ভ্রূণের তো আর ফুসফুসের কোনো ভূমিকা নাই, আছে? বললাম ফুসফুসের কাজ আমরাই করে। তো এখানে কিন্তু যে পালমোনারি বিষয় কিন্তু এখানে আছে না। তাহলে এখানে কিন্তু একটা অন্য একটা বিষয়, তা কেমন বিষয় বলো তো? এই যে আমরা বললাম আমলিকাল কর্ড আছে না ভ্রূণের, আছে? আমলিকাল কর্ডের সাথে প্লাস এন্ডের সাথে, প্লাস এন্ড মানে কি আমরা এর সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে, আমলিকাল কর্ডের সাথে। তো আমলিকাল কর্ডের ভিতরে ওই যে পেছনে আমরা রক্তনালী দেখলাম না, ওটা কি আমলিকার ভিতরে ছিল? এই যে এটা আরেকটু উপরে,
হ্যাঁ, এই যে এগুলো না আমলিকা, হ্যাঁ। প্লাস আমরা যেগুলো এইটা- আমলিকাল কর্ডের মধ্যে, ঠিক আছে, আচ্ছা। ভেতরে কি ধরুন ওই নালীতেই তো আসে, যেটা বললাম কাটতে হয় না, হুম, হুম, তো আমলিকাল কর্ড। তো এই যে আমলিকাল কর্ডের ভিতরে আমলিকাল ভেইন থাকে, মানে আমাদের বললাম যেটা আমাদের আর্টারির মাধ্যমে আসে, এদের কি আসবে ভেনের মাধ্যমে আসবে, ঠিক আছে। আচ্ছা। তবে সব জায়গায় রক্ত মানে অক্সিজেন থাকবে কম বেশি, তাহলে আমলিকাল ভেনের মধ্যে কি থাকবে বেশি আসবে, অক্সিজেন্টেড ব্লাড আসবে বেশি, পরে যেটা যাবে সেটা হলো কম অক্সিজেন্টেড ব্লাড যাবে, ঠিক আছে, এরকম বিষয়টা। তো আমলিকাল ভেনের মাধ্যমে আমাদের কি তো তার আসবে, মানে একটাই থাকে, শুধু শিরা থাকে না এখানে? দুইটা আছে, ভেন থাকবে, শিরা দুইটা থাকবে, মানে আর্টারি শিরা দুইটা থাকবে, তাহলে ইয়া এর ভিতরে আছে এটা, আমলিকাল কর্ডের মধ্যে দুইটা আছে, ও, এটা একটা দেখা যাচ্ছে। তাহলে আমলিকাল ভেন এটা আসলো, হুম, এটা কই যাবে, আমলিকাল ভেনটা যে বাচ্চার তো নাভির সাথে কানেক্টেড আছে, এটার ভেতর দিয়ে আমাদের কোথায় যাবে, একটা ভেনের মাধ্যমে যাবে কোথায়, এই ডাক্টাস ভেনোসাস নামে একটা শাখার মাধ্যমে, দেখো ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে যাবে হলো লিভারে, কই যাবে, লিভার। লিভারে যাবে, একটু বড় করি এটা, ও মানে এটা হচ্ছে তার মানে শিশুর লিভারে যাবে? হুম, ওগুলো এখন তোমাকে ডিটেলস আমরা কেন বলি, মানে আসলে আমাদের বাইপাস আছে বিষয় আছে, অনেকগুলো বাইপাসের বিষয় আছে, আমরা দেখবো পোর্টাল সিস্টেম তোমাকে বলছিলাম না একটা, যেমন আমরা বলছিলাম যে আমাদের দেহের মধ্যে হেপাটিক পোর্টাল সিস্টেম আছে, বলছিলাম কি হুম, 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 পোর্টাল সিস্টেম আছে, অর্থাৎ আমাদের দেহের এই যে আমাদের পরিপাকতন্ত্র থেকে যে আমাদের পুষ্টি উপাদানগুলো আছে, হুম, এইগুলা হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে লিভারে যায়, হুম, রক্তের মধ্যে দিয়ে, এগুলো আবার হার্টে যায়, ঠিক এমনটাই বাইপাস করে আর কি। তো আগে যে এই যে আমাদের প্লাসেন্টার যে রক্তটা আসলো, এটা আগে লিভারে যায়, কোথায় লিভারে যাবে, বাচ্চার লিভারে যাবে আগে, ঠিক আছে, হুম, যাবে কিসের মাধ্যমে, এই যে ডাক্টাস ভেনোসাস, এটা কিন্তু আর পূর্ণবয়স্কের মধ্যে থাকে না, এটা ডিজেবল হয়ে যায়, আচ্ছা। নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো কাজ থাকে না আর কি পূর্ণবয়স্কের ক্ষেত্রে। তো ডাক্টাস ভেনোসার ক্ষেত্রে ভেনোসাসের মাধ্যমে যায় হলো লিভারে, এটা তো একটা ক্রিটিক্যাল বিষয়, ইন্টার পাইব না এটা, ঠিক আছে। আচ্ছা। সো এটা লিভারে গেল, তো লিভারে যাওয়ার পরে কি হলো, এখানে দেখো আরেকটা নালীর মাধ্যমে, এটা কি, এটা ফিগারটা আসলে ওইভাবে আর্ট করতে পারেনি, তো মেল ইনফিরিয়র ভেনা খাওয়া, এই যেটা আসলে ইনফিরিয়র ভেনা খাওয়া না নিচের দিকে, হুম, এটা একটু দেখাতে বলেছি, যাই হোক। তো এই নিচের দিকে। হ্যাঁ ইনফিরিয়র ভেনা কাবা দিয়ে কি করবে, প্রবেশ করবে, হার্টে প্রবেশ করবে। হ্যাঁ বুঝোই তো ভুলভাল মাঝে মাঝে, মানে এক জায়গায় লাগাবে লাগায় আরেক জায়গায়। তাহলে ইনফিরিয়র ভেনাকার মাধ্যমে আমাদের রাইট এট্রিয়ামে ঢুকবে। রাইট অ্যাট্রিয়ামে ঢুকলো রক্তটা। এখন কথা হলো এই রক্তটা কি বলতো, অক্সিজেন্টেড না, হুম, কিন্তু আমাদের ক্ষেত্রে কি রাইট এট্রিয়ামে কখনো অক্সিজেন্টেড না, রক্ত কার্বন থাকে ডাইঅক্সাইড। না, এটা ঢোকে। এখন কথা হলো যখন এই রাইট এট্রিয়ামে আসলো রক্তটা, এখানে আসলো, ঠিক আছে, হুম, ওকে, তাহলে আসলো যখন, তখন কি হবে এখানে ফিগার, এটা এটা আসলে কি করছে, আচ্ছা এখানে আর্ট করছে ঠিকই, এই আর্ট করছে ঠিকই, বাট এই যে কালারগুলো দিতে ভুল করছে আর কি। এইখানে আরেকটা কথা, মানে ভেইন দিয়ে আবার অক্সিজেন যুক্ত রক্ত ঢুকলো কেন? এটা তো Artery ব্যতিক্রম, যেমন এখানে দেখো পালমোনারি ভেন আমাদের হ্যাঁ, ব্যাপার আছে না, ওটা তো আবার oxygen। ওরকম ব্যতিক্রম ছিল না, এখানে উল্টা উল্টা ব্যতিক্রম, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। পালমোনারি আর্টারি দিয়ে যাচ্ছে কি অক্সিজেন্টেড, হুম, পালমোনারি ভেন দিয়ে কি যাচ্ছে, ওই কার্বন ডাইঅক্সাইড। মানে পালমোনারি ভেন দিয়ে যাচ্ছে অক্সিজেন্টেড, হ্যাঁ। পালমোনারি আর্টারি দিয়ে যাচ্ছে আসতেছে কার্বন আবার। ডাইঅক্সাইড, এইগুলা। তাই দেখো তাহলে এখানে এটাই রেড কালার হইতো, মানে রেড কালার দুই জায়গায় হতো, এটা আসলে ফিগারটা কালারটা গোজামিল করছে একটু, তো বিষয়টা বোঝে আর কি। তাহলে রক্তটা আমাদের এখানে আসলো, হুম, আসলো। আসার পরে কি হয়, আমাদের কিন্তু এই যে এগুলো অ্যাট্রিয়াম কিন্তু বা অলিন্দ, তোমাদের বইতে অলিন্দ লেখা আছে, দেখো অলিন্দ এটা হলো ডাল অলিন্দ, আর এটা হলো কি বাম অলিন্দ, অলিন্দ। লেফট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট অ্যাট্রিয়াম। হুম। তো এই দুইটার মধ্যে কোনো কানেকশন থাকে না, থাকে না, কানেকশন থাকে না। তবে এই যে আমাদের যেগুলো মনে করো ফিটাসের ক্ষেত্রে গর্ভাবস্থায়, এর ভেতরে কিন্তু কি হয়, একটা এই যে ছিদ্র থাকে, ও তার মানে ফুসফুসের হ্যাঁ, ওখানে কোনো কাজ ফেনেস্টো নেই। ওভালি নামে একটা ছিদ্র থাকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে তো ফুসফুসের ওখানে কোনো কাজ নেই, যে দুইটার মধ্যে হ্যাঁ। সংযোগ আছে। তাহলে এই জন্য তো কোনো কাজ নাই, তাহলে এখানে একটা ছিদ্র থাকে, অনেক সময় দেখা যায় যে বাচ্চা জন্ম হওয়ার পরে এরকম একটা হার্টের ছিদ্র থাকে, বলে ও, হার্টের ছিদ্র আছে। আচ্ছা, আচ্ছা। তো এটা কি হয়, এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা হলো কিছুদিন পরে ঠিক হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে 1 বছরের মধ্যে ঠিক হয়ে যায়। তখন দেখা যায় প্রিমেচিউর বেবি, মনে করো 7 মাসে জন্ম হয়, অনেক সময় এটা থাকতে পারে। তো অনেকেই তারা সচেতন বাবা মা, তারা তো মনে করো অনেক টেস্ট করায়, আমার তখন একটা ধরা friend-এর পড়ে আর কি। কিছুদিন আগে শুনলাম ওর হার্টে ফুটা নাকি, এখন ঢাকায় যাবে। অনেক ফ্রেন্ডের, হ্যাঁ। এটা হতে পারে, মানে এটা হলো নাইনে উঠে এটার পাই। এটা এটা অ্যাবনর্মাল, এটা এটা নর্মাল না। তো অ্যাবনর্মাল যেটা হলো শিশুদের ক্ষেত্রে হয়, জন্মের পরে দেখা যায় একদম ওটা থাকে না আর কি। তবে এটা যে হতে পারে যে বেশি থাকে, বড় হয় না, ওটা ফুটাটা হয় না, আটকে হয় না, এটা শান্ট ফ্লো বলা হয়, অর্থাৎ অক্সিজেনের শান্ট ফ্লো। শান্ট ফ্লো বলতে কি বোঝা হয়, এই যে একটা বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছে রক্তটা, দরকার না লেখা দরকার নেই, হ্যাঁ, বাইপাস রাস্তা দিয়ে রক্তটা যাচ্ছে না, এটাকে বলে শান্ট ফ্লো। অর্থাৎ দেখো এখানে মানে অক্সিজেন্টের সাথে ডিঅক্সিজেন্টের রক্ত মিক্সড হয়, এগুলো আমাদের শান্ট ফ্লো আমাদের মধ্যে ঘটে, এটা ফুসফুসের মধ্যে, এটা এখন
বলা যাবে না তোমাকে। মানে হচ্ছে দুইটার ইয়া ঘটে। মানে বিষয়টা হলো মনে করো কোথাও এখানে মনে করো অক্সিজেনের রক্ত যাচ্ছে, হ্যাঁ। বাইপাসে একটা রাস্তা দিয়ে এখানে একটু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকে গেছে, ও আচ্ছা। এটা হলো শান্ট ফ্লো বলা হয়। ঠিক আছে, মনে করো তাহলে এখানে ছিল 100% মনে করো, সাপোজ মনে করো 100% অক্সিজেন থাকবেই। অক্সিজেন্টেড ব্লাড ছিল, কিন্তু এখানে একটু কার্বন ডাইঅক্সাইডের কারণে এটা হয়ে গেল 95% অক্সিজেন্টেড ব্লাড হয়ে গেল। আচ্ছা। এটা হলো শান্ট ফ্লোর কারণে হয়ে থাকে। ঠিক আছে, তো এই যে তাহলে রক্তটা এই পাশে গেল, রক্তটা যখন এই পাশে গেল তার মানে এখানে অক্সিজেন্টেড ব্লাডগুলো, এখানে কিন্তু অন্য পাশে কোনো রক্ত আসার কোনো সিস্টেম আছে না, এখানে রক্ত কিন্তু এখানে গেল, আবার কিছু রক্ত আবার এখানেও আসে লেফট ভেন্ট্রিকুলার, তবে সেটা খুবই কম পরিমাণ। তাহলে অধিকাংশ ব্লাড চলে যায় কোথায়? লেফট Left অ্যাট্রিয়ামে। দেন এখান থেকে কোথায় আসবে? রাইট। রাইট ভেন্ট্রিকল, Left ventricle হইতো ওটা। লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলে আসলো। দেন কি করবে? লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত কি করবে? অ্যাওর্টায় চলে যাবে। ঠিক আছে, আমরা তো লেফট ভেন্ট্রিকল থেকে কই যায়? অ্যাওর্টা যায় না, অ্যাওর্টায় যাবে। এখন আরেকটা বিষয়, এই যে আমাদের এইখানে যেটা আসলো যে রক্তটা, হ্যাঁ, এটার কি হবে? এটা কি করবে? তাহলে এটাই যে এখানে পালমোনারি একটা আর্টারি আছে না এখানে, হ্যাঁ। তো এই পালমোনারি আর্টারি আর আমাদের এই যে পাশে অ্যাওর্টার মধ্যে এগুলো আসলে চিত্রটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, বুঝছো? ওটা হয়েছে। তো এই পালমোনারি আর্টারির সাথে আমাদের অ্যাওর্টার সাথে একটা কানেকশন থাকে। মনে করো তাহলে এটা অ্যাওর্টা আছে আর আমাদের এখানে পালমোনারি আর্টারি হলো গেল, গিয়ে কানেক্ট হলো। এই যে এটাকে বলা হয়, এটাকে বলা হয় ডাক্টাস আর্টারিওসাস। কি বলা হবে? ডাক্টাস আর্টারিওসাস। এখানে যেমন একটা আছে ডাক্টাস ভেনোসাস, লিভারে আসলো, এখানে আছে একটা ডাক্টাস আর্টারিওসাস। যেটাতে কী হবে আমাদের বলো তো? ডাক্টাস, এই যে এখানে রাইট ভেন্ট্রিকুলার আমাদের অক্সিজেন্টেড ব্লাডটা কী করলো আমাদের অ্যাওর্টার মধ্যে গেল, ফুসফুসে যাওয়ার রাস্তা আছে, ডাইরেক্ট আমাদের অ্যাওর্টায় চলে যাবে, কারণ এটা তো অক্সিজেন্টেড, তো ডিঅক্সিজেন্টেড না। তারপর সারা দেহ বোঝা দেবে, দেন সারা দেহ পরে যেটা আপনার ব্যবহৃত হবে কম অক্সিজেনযুক্ত ব্লাড, এটা আবার কী করবে? ধমনির মাধ্যমে আবার আমবিক্যাল কর্ড দিয়ে বের হয়ে যাবে মায়ের দিয়ে। ঠিক আছে, বিষয়টা এরকম। তাহলে আমরা বুঝলাম বিষয়টা নাকি? বুঝছো? এই একটু এইটা একটু লিখে নিই, এই যে এই দুইটা, এটা কি? একটা হচ্ছে ডাক্টাস ভেনোসাস, লিভারের সাথে সম্পর্কিত, লিভারে বাইপাস করে। আর এটা হলো ডাক্টাস আর্টারিওসাস, এটা হলো পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মধ্যে কানেকশন করে। ও ফেনাস্টো বলেন, এটা হলো ফোরামিনোভালি বলতে বলছি। আর এখানে একটা কি আছে? ফোরামিনোভালি আছে। এটাই যেটা বললাম, যে চিত্রটা বললাম না, এটা হলো ফোরামিনোভালি বলতে বল। ফোরামিনোভালি আর ফেনাস্টোভালি দুইটা হলো তোমার কোথাকার জিনিস বলো জানো? এটা হলো কানের মধ্যেও থাকে আমাদের, না ফেনাস্টো রোটান্ডা থাকে ওখানে, ওভালি আর হলো ফেনাস্টো ওভালিস আর ফেনাস্টো রোটান্ডা কানের মধ্যেও থাকে। ওভাল মানে ওভালি বলতেই মানে ওভাল শেপ, এটা ফোরামিন তো বোঝে ছিদ্র, এটা। আচ্ছা আমি তোমাকে ফলোসারটা আমি দিয়ে দেবো না, ঠিক আছে? ফলোসারটা লিখে দেবো না, ঠিক আছে? ওই মেসেজ হোয়াটসঅ্যাপ দিলে হবে না? হ্যাঁ, ঠিক আছে, আমি এখন নক দেবো। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু পড়া তুমি তাহলে কভার করো, এটা পরীক্ষা তাহলে তুমি শেষ করো, 2 দিন টাইম নাও, তারপরে পরীক্ষা নেবে। ঠিক আছে, ঠিক আছে। আজকে মঙ্গলবার।